করি সুবিধা হবে। ঠিক আছে, আমরা ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব প্যারাগ্রাফ ডেভেলপমেন্ট নিয়ে এবং কতভাবে প্যারাগ্রাফ ডেভেলপমেন্ট করা যায় এই বিষয়গুলো আমরা দেখব। তো আসলে প্রথমে আসি, আমরা প্যারাগ্রাফ কাকে বলে দেখি। কার কি আইডিয়া আছে? আমি একটু আজকে ইন্টারেক্টিভ মানে কথা বলবো আপনাদের সাথে। দীর্ঘদিন আপনাদের সাথে চুপ করে শুনে আজকে আমি একটু কথা বলবো আপনাদের সাথে। বলেন দেখি প্যারাগ্রাফ কাকে বলে, ডেফিনিশনটা কি? আবু রায়হান আপনি বলবেন প্যারাগ্রাফের ডেফিনিশন কি, প্যারাগ্রাফ কাকে বলে বা প্যারাগ্রাফ বলতে কি বোঝেন? বলেন বলেন প্লিজ। হ্যাঁ, সবাই সাইলেন্ট কেন? কেউ একজন বলেন। আর আমি বলি, হ্যাঁ হ্যাঁ বলেন। কোনো বিষয়ের উপরে একটা প্যারাতে লেখা হয় আর কি। একটা প্যারাতে লেখা হয়, মানে ডিটেলস লেখা হয় আর কি একটা প্যারার উপরে। হ্যাঁ জি জি জি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ মঞ্জুর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের ডেফিনেশনটা খুবই সহজ, সবাই জানেন, তারপর আবার বলছি। ছোট ছোট প্যারাগুলোকে যখন আমরা একসাথে কম্বাইন করে একটা সুন্দর কি করি, প্যারাগ্রাফ তৈরি করি, গ্রাফ তৈরি করি, তাকে বলা হচ্ছে প্যারাগ্রাফ। তো প্যারাগুলো তৈরি হয় অনেকগুলো সেন্টেন্স দ্বারায়, আবার প্রত্যেকটা সেন্টেন্স তৈরি হয় অনেকগুলো ওয়ার্ড দ্বারায়। তো আমরা এতদিন ওয়ার্ড থেকে বাক্য তৈরি করা শিখেছি, এখন ধীরে ধীরে সেটা আমরা অনেকগুলো সেন্টেন্সকে একসাথে করে একটা প্যারাগ্রাফ তৈরি করা শিখবো। তো প্যারাগ্রাফ ডেভেলপমেন্ট করতে গেলে, ডেভেলপমেন্ট শব্দের অর্থ কি? ডেভেলপমেন্ট মানে হচ্ছে উন্নয়ন সাধন করা। ঠিক আছে। আচ্ছা, প্যারাগ্রাফ তো এটা আমরা বলেছি প্যারা থেকে আসছে, আর ডেভেলপমেন্ট মানে আপনি একটা প্যারাগ্রাফকে কতভাবে ডেভেলপ করবেন, কতভাবে সেটা ইলাস্ট্রেট করবেন, সেই বিষয়গুলো আমরা এই প্যারাগ্রাফ ডেভেলপমেন্টের ভেতরে চলে আসবে। তো দেখি আমরা সেগুলো কি কি বিষয়গুলো আছে আমরা একটু দেখব। যেমন ধরেন প্রথমে আসি, কত ধরনের প্যারাগ্রাফ হইতে পারে। আমরা মূলত বেসিক্যালি আমরা তিন ধরনের প্যারাগ্রাফ গুলোকে নিয়ে আলোচনা করব, এবং এগুলো বেশিরভাগ আসে। একটা হচ্ছে এক্সপোজিটরি প্যারাগ্রাফ। এক্সপোজিটরি প্যারাগ্রাফ মানে কি, কেউ আমাকে যদি একটু বলেন এক্সপোজিটরি প্যারাগ্রাফ অর্থ কি? সাইলেন্ট থাকবেন না, আপনার যে নলেজ আছে সেই নলেজ দিয়ে বলবার চেষ্টা করবেন। এক্সপোজিটরি শব্দের অর্থ কি বলেন? অনুচ্ছেদ বোঝা যায় স্যার, অনুচ্ছেদ। না না না, প্যারাগ্রাফ শব্দের অর্থ হচ্ছে অনুচ্ছেদ, এটা ঠিক আছে, প্যারাগ্রাফ মানে হচ্ছে অনুচ্ছেদ। ঠিক আছে, কিন্তু এক্সপোজিটরি শব্দের অর্থ কি, এক্সপোজিটরি মানে কি? এক্সপোজিটরি মানে কি সেটা আমি জানতে চাচ্ছি। বর্ণনামূলক। না, এক্সপোজিটরি মানে হচ্ছে বিশ্লেষণমূলক, ঠিক আছে, অথবা উদ্ঘাটনমূলক। হ্যাঁ, এটা হচ্ছে বিশ্লেষণমূলক অথবা উদ্ঘাটনমূলক। তো আমরা যদি লিখি বিশ্লেষণমূলক বা উদ্ঘাটনমূলক, বিশ্লেষণমূলক বা উদ্ঘাটনমূলক, আচ্ছা, অথবা আমরা বলতে পারি উদ্ঘাটন। উদ্ঘাটন মানে কি? উদ্ঘাটন মানে হচ্ছে যে আপনি কোনো একটা ঘটনা বা কোনো একটা রহস্য উদ্ঘাটন করে আপনি বিস্তৃত ভাবে লিখবেন, সেটাকে আমরা বলি এক্সপোজিটরি রাইটিং বা এক্সপোজিটরি প্যারাগ্রাফ। অথবা আপনি বললেন যে ধরেন একটা জিনিসকে বিশ্লেষণ করলেন। সাপোজ ধরেন, আমি একটু পরে দেখাবো আমাদের যেমন ফটোসিনথেসিস একটি প্রক্রিয়া, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যাকে বলা হয়, এই বিষয়টা নিয়ে আপনি কি করলেন, একটা বিশ্লেষণ করলেন। কোনো সাইন্টিফিক বিষয় হতে পারে, কোনো রহস্যমূলক ঘটনা হতে পারে, এগুলোকে এক্সপোজিটরি বলে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ। ডেসক্রিপটিভ সবাই জানেন, সেটা বর্ণনাত্মক মানে বর্ণনামূলক। বর্ণনামূলক তো আমরা কি বলি, ডেসক্রিপটিভ বলি। আচ্ছা, এরপরে আমাদের লাস্ট ওয়ান রয়েছে ন্যারেটিভ। ন্যারেটিভ মানে কি? ন্যারেটিভ মানে হচ্ছে বিবৃতিমূলক অনুচ্ছেদ। আচ্ছা, বিবৃতিমূলক এটা হচ্ছে আমরা ন্যারেট করি অর্থাৎ বর্ণনা করি। যেমন কিছু কিছু প্যারাগ্রাফ আছে, যেমন ধরেন কোন একটা ঘটনা, যেমন ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যামকে আমরা যখন বিশ্লেষণ করব বা ন্যারেট করব তখন সেটা ন্যারেটিভ প্যারাগ্রাফ হয়ে যাবে। আর আমরা যখন সেটার কারণগুলো নিয়ে বিশ্লেষণ করব তখন সেটা এক্সপোজিটরি প্যারাগ্রাফ হয়ে যাবে। মানে এক্সপোজিটরি অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি যুক্তি, তর্ক, সিদ্ধান্ত, এই বিষয়গুলো বোঝায়।
বা কজ এন্ড ইফেক্ট বোঝায়, বিশেষ করে কোনো আলোচনা, বিশ্লেষণ, উদাহরণ দিয়ে পার্থক্যগুলা, বিপক্ষ, হ্যাঁ, পক্ষ বিপক্ষের মধ্যে বিভিন্ন আলোচনা, লজিক, আর্গুমেন্টস, এগুলো নিয়ে এক্সপোজিটরি প্যারাগ্রাফ আমরা কথা বলবো। তাহলে এক্সপোজিটরি প্যারাগ্রাফ মানে কি? এখানে আপনার আর্গুমেন্ট থাকবে, ঠিক আছে? আর্গুমেন্ট, অনেকগুলো আর্গুমেন্টস থাকতে পারে। আচ্ছা, তারপরে এক্সপোজিটরির মধ্যে আপনার অনেকগুলো বিশেষ করে আপনার ডিসিশন থাকবে, হ্যাঁ, ঠিক আছে, ডিসিশন থাকবে। আচ্ছা, ডিসিশন মানে কি? ডিসিশন মানে হচ্ছে অনেকগুলো সিদ্ধান্ত, হ্যাঁ, এই সিদ্ধান্তগুলো আপনি নিতে পারেন, অথবা আপনি অনেকগুলো এক্সাম্পল আমরা দিতে পারি, এক্সাম্পল অনেক কিছুই থাকবে এক্সপোজিটরির মধ্যে। কম্পেয়ার কম্পেয়ার থাকতে পারে, কম্পারিজন থাকতে পারে, বা কন্ট্রাস্ট, আমরা এটাকে কন্ট্রাস্ট বলে থাকি, কন্ট্রাস্ট, ঠিক আছে? তাহলে আর্গুমেন্ট, ডিসিশন, এক্সাম্পলস, কম্পেয়ার, কন্ট্রাস্ট, এই বিষয়গুলো অ্যাকচুয়ালি আমাদের থাকে এক্সপোজিটরি প্যারাগ্রাফের মধ্যে। আর ডেসক্রিপটিভের মধ্যে কি থাকবে? ডেসক্রিপটিভের মধ্যে মূলত যে কোনো বিষয় নিয়ে বর্ণনা, এটা আপনার সুন্দর, যেমন চিত্রের মাধ্যমে, পিকচারের মাধ্যমে যেমন আমরা একটা সুন্দর একটা ঘটনা দেখতে পাই, একইভাবে আপনি যখন লেখার মাধ্যমে সেটা বর্ণনা করবেন তখন সেটা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ হয়ে যাবে। আর ন্যারেটিভ তো বলেছিলাম। তাহলে এবার আসেন আমরা এই তিন ধরনের প্যারাগ্রাফ লিখতে গিয়ে আমাদেরকে যেমন বিগিনার, আমাদেরকে অনেকগুলো বিগিনার অ্যাড করতে হয়। বিগিনার মানে কি? বিগিনার মানে হচ্ছে যে আপনি প্যারাগ্রাফটা যখন লিখবেন বা যে কোনো একটা আর্টিকেল কিংবা একটা এসেই, তখন আপনাকে কিছু বিগিনিং দিতে হয়। আপনার বিগিনিংটা কি হতে হবে? অ্যাট্রাকটিভ হতে হবে। মনে রাখবেন যে বিগিনিং যদি আপনার অ্যাট্রাকটিভ না হয় তাহলে আপনি পাঠককে ধরে রাখতে পারবেন না। পাঠকরা দেখবেন যে এক পৃষ্ঠা দু পৃষ্ঠা পড়ে বা কিছু লাইন পড়ে আপনার লেখার প্রতি একটা বোরিং চলে আসবে, ঠিক আছে? সেজন্য আমাদের লেখাটাকে কি করতে হবে? অ্যাট্রাকটিভ সূচনা করার জন্য আমরা ভালো ভালো বিগিনার্স আমরা দেবো। একটু পরে আমি দেখাবো কিভাবে বিগিনিংটা করতে হয় এবং একটা এক্সাম্পল দেবো বিগিনিং লেখার বিভিন্ন বৈচিত্র্য নিয়ে। আচ্ছা, তারপর সেকেন্ড যেটা রয়েছে মাঝখানে যে অংশটা থাকে আমাদের প্যারাগ্রাফে, সেটাকে বলা হয় ডেভেলপার্স, বা এটাকে বডিও বলে। এবং এই বডিটাকে আমরা যে আপনি টপিক সেন্টেন্স বললেন, যেমন ধরেন এই যে টপিক সেন্টেন্স কি জিনিস, আমরা যে প্যারাগ্রাফ লিখি প্রথম সেন্টেন্সটাকে মূলত টপিক সেন্টেন্স বলে, ঠিক আছে? টপিক সেন্টেন্স মানে হচ্ছে একদম ফার্স্ট সেন্টেন্স। যেমন ধরেন আপনি একটা প্যারাগ্রাফ লিখলেন, ঠিক এরকম প্যারাগ্রাফটা কি, যেমন ধরেন যে ট্রি প্ল্যান্টেশন একটা প্যারাগ্রাফ হতে পারে এরকম, অথবা প্ল্যান্ট মোর ট্রিজ, এই বিষয়গুলো, ঠিক আছে? তাহলে এই টপিক সেন্টেন্সটা আপনি যখন শুরুতে স্টার্টিং করবেন, যেমন ধরেন ইট ইজ ট্রিজ দ্যাট সেভ আওয়ার লাইফ, ওকে? আমি টপিক সেন্টেন্সটা কি দিলাম, যেমন ধরেন ইট ইজ ট্রিজ, ওকে, ইট ইজ ট্রিজ is that save our life, ঠিক আছে? save our life, এটা একটা টপিক সেন্টেন্স হতে পারে। এই জিনিসটাকে মানে এই যে গাছ কি করে আমাদেরকে সেভ আওয়ার লাইফ, রাইট? তাহলে এটাকে আমরা একটু কাটছাট করে দিই, আমরা যখন ইটিসকে আমরা একটু ফেলে দিলাম বোঝার জন্য, দ্যাটটাকে আমরা ফেলে দিলাম, তাহলে হয়ে গেল কি ট্রিজ সেভ আওয়ার লাইফ, ঠিক আছে? তাহলে ট্রিজ কি করে? আমাদের জীবনকে সেভ করে। এটা হচ্ছে আপনার মূল টপিক সেন্টেন্স বা মূল থিম। এই টপিকটাকে আমরা ডেভেলপ করব, মানে এটাকে আরো বিস্তৃতভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করব। তাহলে টপিক সেন্টেন্স মানে কি? আপনার যখন এই যে ইন্ট্রোডাকশন, অর্থাৎ এই যে ইন্ট্রোডিউসার বলে এগুলোকে, বিগিনিংটার সময় আমরা টপিক সেন্টেন্স লিখতে হয়। টপিক সেন্টেন্সকে আরেকটু বড় করা যায়, সমস্যা নাই, দুই তিনটে মিলে টপিক সেন্টেন্স হতে পারে। টপিক সেন্টেন্সের পরে আমাদেরকে লিখতে হয় সেকেন্ডলি, সেটা হচ্ছে সাপোর্টিং আইডিয়া, অথবা এটাকে বলে সাপোর্টিং ডিটেইলস, ঠিক আছে? সাপোর্টিং ডিটেইলস মানে কি? আপনার টপিক সেন্টেন্সটাকে একটু সাপোর্ট করার জন্য আমাদের সেকেন্ডারি কিছু সেন্টেন্স লিখতে হয়, ঠিক আছে? তো সেকেন্ডারি সেন্টেন্স গুলো আমরা কিরকম দিতে পারি? যেমন ধরেন গড গ্রান্টস, ঠিক আছে? আমরা দিতে পারি গড গ্রান্টস, ঠিক আছে, মানে তিনি আমাদেরকে অনুমোদন করেছে আস লাইফ থ্রু, ঠিক আছে, থ্রু through th supporting details, God grants us life through th rughth, th rughth, ঠিক আছে? আচ্ছা, তারপর God grants us life through, তাহলে থ্রু এর পরে কি হবে? যেমন ধরেন আমরা দিতে পারি through trees,
তাহলে এটাকে আমরা সাপোর্টিং ডিটেইলস বলা হচ্ছে। দেখেন এখানে ট্রিস এর কথা বলা হয়েছে ফার্স্ট সেন্টেন্সে, টপিক সেন্টেন্সে, এবং সেকেন্ড সেন্টেন্সে আমাদের গড রানস আস লাইফ থ্রু ট্রিজ, এখানে ট্রিজ এর কথা বলা হয়েছে। মানে এই মূল কথাটা আছে ট্রিজ নিয়ে, সম্পূর্ণভাবে ট্রিজ এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। তাহলে আমরা সেকেন্ডারি সেন্টেন্স গুলোকে কি বলি? সাপোর্টিং ডিটেইলস বলি। এগুলো আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। তাহলে দেখেন গাছ আমাদের জীবনকে কি করে? সেভ করে। তাহলে এই জন্য গাছকে আমরা জীবন বলা হচ্ছে, তাই না? লাইফ থ্রু ট্রিজ, অর্থাৎ গাছের ভেতর দিয়ে আমাদের জীবন, পানি যেমন পানির অপর নাম জীবন, আবার গাছ থেকে আমরা অক্সিজেন পাই, সেই জন্য আমরা গাছকে অনেক সময় জীবন বলে থাকি। তারপরে আমরা যেমন বলতে পারি আরেকটা জিনিস, আমরা চাইলে এরকম সেন্টেন্স আরো দিতে পারি, ট্রিজ গিভস আস ফুড এন্ড ব্রেথ। এবার দেখেন আমরা আমাদের আলোচনায় ঢুকবো, ঢোকার জন্য আমাদের কি বলতে হবে? আমরা আরেকটা সেন্টেন্স লিখতে পারি যে ট্রিজ গিভস আস, ট্রিজ গিভস আস ফুড এন্ড, সহজ একটা বাক্য, ফুড এন্ড ব্রেথ। ব্রেথ মানে কি? শ্বাস প্রশ্বাস। ট্রিজ গিভস আস কি হবে? ট্রিজ গিভ আস, আমরা এখানে গিভ দিলাম, গিভ আস ফুড এন্ড ব্রেথ। তাহলে এই বিষয়টা দেখেন, এখানে তো খেয়াল রাখেন, এখানে আমরা এই যে আলোচনা কি, এটা আমাদের কি দেয়? ফুড এবং ব্রেথ দেয়, অর্থাৎ খাবার, খাদ্যও দেয়, আবার আমাদের শ্বাস প্রশ্বাসের যে অক্সিজেন সেটাও দেয়। এখন আমরা আলোচনাটা ডেভেলপিং এর ঘুরিয়ে দিই। তাহলে আমাদের এটা ছিল কি নিয়ে? এটা ছিল সম্পূর্ণভাবে বিগিনার্স, মানে বিগিনিং সেন্টেন্স গুলো মূলত এইটা, এই তিনটা সেন্টেন্স মিলে আমরা একটা বিগিনার্স তৈরি করতে পারি। আবার আমরা চাইলে অন্যভাবে তৈরি করতে পারি, অ্যাট্রাকটিভ করার জন্য আরো বিভিন্ন উপায়ে আমরা তৈরি করতে পারি, আমরা দেখবো একটু পরে। তো আসেন আমরা এই বিগিনার্স এর পরে এখন আমরা চলে যাব আমাদের ডেভেলপার রয়েছে, অনেকগুলো ডেভেলপার্স কিভাবে আমরা অ্যাড করতে হয়। তাহলে এখানে একটা জিনিস জানার বিষয় হচ্ছে, আপনি টপিক সেন্টেন্স একটা জিনিস জানলেন, আর একটা জানলেন সাপোর্টিং ডিটেইলস, ঠিক আছে? সাপোর্টিং ডিটেইলস মানে কি? যেটা আমাদের টপিক সেন্টেন্সকে সাপোর্ট দিবে, এটাকে বলা হচ্ছে সাপোর্টিং ডিটেইলস। ওকে, আশা করি এখানে বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন আছে কিনা এতটুকুর মধ্যে আমাকে একটু বলেন তো। না, ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা, ওকে ওকে। তো ঠিক আছে, আমরা ডেভেলপারস গুলো আমরা এখন ইউজ করব। ইন্ট্রোডিউসার্স দিলাম আমরা, এখন আমরা ডেভেলপারস ইউজ করব। তাহলে দেখেন ডেভেলপারস এবং এন্ডিং, ডেভেলপারের মধ্যে আমরা এখন এন্ডিং দেখবো একটু পরে। যেমন ধরেন, ওকে, তো আমরা এখন ডেভেলপিং কি কি উপায় করা যায় সেটা আমরা দেখবো। তো সবাই দেখতে পাচ্ছেন এখানে আমাদের যেমন আমরা একটা টপিক নিলাম, মাঝখানে একটা টপিক দিলাম। টপিকটা কি? টপিকটা হচ্ছে ভিলেজ ডক্টর। এই ভিলেজ ডক্টরটাকে আমরা এখন একটু বিস্তৃতভাবে আলোচনা করব। থিমেটিক প্র্যাকটিস, যেটা বলেছিলাম যে আজকে ক্লাসটা হবে থিমেটিক প্র্যাকটিস। থিমেটিক প্র্যাকটিস মানে কি? মানে আমাদের চিন্তা করতে হবে, লেখার আগে যেহেতু আমাদের ফরম্যাটটা বানাতে হবে, আপনি কোন টপিক গুলো আনবেন, কোন কোন আনবেন, সেই টপিকের ওয়ার্ড মানে কিওয়ার্ডস গুলো আপনাকে চিন্তা করতে হবে। যেমন আমাদের এই যে আজকে টপিকটা হচ্ছে কি? ভিলেজ ডক্টর। এই ভিলেজ ডক্টরকে আমরা কি করব? ইলাস্ট্রেট করব, বডি, আমরা বডিটাকে ডেভেলপ করব। তো বডি ডেভেলপ করতে গেলে আমাদেরকে কি বিষয় চিন্তা করতে হবে? যেমন ডেঞ্জার, ভিলেজ ডক্টরের মধ্যে আমরা যদি কতগুলো পয়েন্ট আমরা তৈরি করি, যেমন ধরেন গ্রাম্য ডাক্তারের মধ্যে অনেকগুলো ডেঞ্জার সাইড আছে, অর্থাৎ এই যে ডেঞ্জার সাইডটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে, অথবা আমি ইম্পর্টেন্স ব্যাখ্যা করতে হবে। তাহলে গ্রাম্য ডাক্তারের যেমন প্রয়োজনীয়তা রয়েছে, আবার একইভাবে সেটার কিছু ব্যাড সাইড, গুড সাইড রয়েছে। তো আমরা এগুলো ধারাবাহিকভাবে লিখবো। যেমন ইম্পর্টেন্স এর মধ্যে আপনি কি লিখলেন? আপনি তখন খাতার মধ্যে আপনি একটা ড্রাফট করলেন, সেই ড্রাফটের মধ্যে আপনি এগুলো প্রাথমিক অবস্থায় আপনাকে লিখতে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। যেমন ইম্পর্টেন্ট লিখে আপনি লিখলেন যে ভিলেজ, যেমন এই যে ইম্পর্টেন্ট দিয়ে আমি কি বুঝালাম এই জিনিসটা একটু খেয়াল রাখেন। যেমন হচ্ছে ভিলেজ নিড হিম বিকজ দে হ্যাভ নো ল্যান্ড ডক্টর, যেহেতু গ্রামগঞ্জে কোনো মানে শিক্ষিত প্রশিক্ষিত ডাক্তার থাকে না, তো সেজন্য আমরা এটা কি ব্যবহার করতে হবে? এটা আমরা যেমন তাকে প্রয়োজন, এই যে নিডের কথা বলা হয়েছে, মানে ভিলেজ ডক্টর প্রয়োজন, কেননা গ্রামে কোনো কিছু থাকে না। এটা আপনার, আপনি মনে মনে এটা চিন্তা করতে পারেন, অথবা আপনি কি পয়েন্ট হিসেবে আপনি লিখে রাখতে পারেন। তো সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি? যেমন ফ্রেন্ডলি, গ্রাম্য ডাক্তার অনেকটা কি থাকে? ফ্রেন্ডলি থাকে। তাহলে এই ফ্রেন্ডলি হওয়ার কারণে আমরা খুব সহজে তাদের কাছে ইজিলি অ্যাক্সেস করতে পারি টু দেম এন্ড সোর্স অফ দেয়ার মেন্টাল স্ট্রেংথ। অনেক সময় দেখা যায় কি যে আমাদের মানসিক মানে যে একটা স্ট্রেংথ আমরা পাই গ্রাম্য ডাক্তার, এটা একটা ইম্পর্টেন্স হতে পারে। এটা আপনি টপিক হিসেবে রাখবেন, লেখার সময় এগুলোকে আনতে হবে বিষয়গুলো। এরপর আরেকটা হচ্ছে অলওয়েজ এভেলেবল, মানে কল দিলেই পাওয়া যায় বিভিন্ন সময়ে, হয়তো বিকালে, রাত্রে, গভীর রাত্রে অনেক সময় তারা ঘুম থেকে উঠে ট্রিটমেন্ট করার জন্য চলে যাচ্ছে। এই যে সব সময় এভেলেবল পাচ্ছি আমরা, এটা একটা বড়
সাপোর্ট, মানে সেই জন্য আমাদের বিলিজ ডক্টরের প্রয়োজন আছে, এটা ইম্পর্টেন্সের মধ্যে চলে আসবে। তখন আপনি লিখলেন ইম্পর্টেন্স কি কি লিখলেন, এভাবে এভাবে সাজিয়ে ফেললেন। আচ্ছা, এরপর দেখলেন আপনি আরো কিছু ব্যাপার আছে, যেমন ভিলেজ ডক্টর যে হোয়াই পিপল লাইক হিম মোস্ট। এবার আসলে আপনি কেন মানুষ পছন্দ করে এই বিষয়টাকে আপনি লিখলেন, পয়েন্ট আউট করে ফেললেন এভাবে। তারপর লেখার সময় বিস্তৃত লিখলেন, তার মধ্যে একটা কারণ হচ্ছে টেক্স এ নর্মাল ফি, পছন্দ করার একটি বড় কারণ হচ্ছে টেক্স এ নর্মাল ফি, মানে সে একেবারে সাধারণ একদম ন্যূনতম একটা ফি নেই, যেটা সবার জন্য মোটামুটি অ্যাফোর্ডেবল, গ্রামগঞ্জে যারা থাকে তাদের জন্য হয়তো বিয়ে করাটা খুব সহজ হয়। যেমন ভিলেজে একজন প্রফেসর সরি সিটিতে একজন প্রফেসর দেখালে আপনি 1000 ব্যয় করতে হচ্ছে, সেখানে গ্রামগঞ্জে মাত্র 50 টাকাতে ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে। এটা একটা বড় মানে প্লাস পয়েন্ট। আচ্ছা, আর ডেঞ্জারের মধ্যে কি আছে? ডেঞ্জারের মধ্যে আছে যেমন অনেক সময় আমরা যেমন দেখতে পাই যে রং ট্রিটমেন্ট করে, তারা অনেক সময় ভুলবশত রং ট্রিটমেন্ট করে, তারপর অনেক সময় পেশেন্টসরা মারা যায়, ডেথ অফ পেশেন্টস, আপনি কি পয়েন্টগুলো লিখে ফেললেন। তারপর ট্রিটমেন্ট কজেস ডিজিজ, হ্যাঁ বিভিন্ন রকমের ট্রিটমেন্ট আছে, সেটা অনেক সময় ডিজিজে রূপান্তর হয়ে যায়। যেমন ধরেন অনেক সময় তাদের যে বিভিন্ন রকমের সিজার্স গুলো রয়েছে, মানে কাঁচিগুলো রয়েছে, সেগুলো অনেক সময় তারা পরিষ্কার করে না, বা অথবা অ্যান্টিসেপ্টিক দিয়ে তারা এগুলোকে ফ্রেশ করে না, জীবাণু রয়ে যায়। এই নানান ধরনের তাদের ত্রুটি আছে, এই বিষয়গুলো তুলে ধরতে হবে। এখন আপনি ডেভেলপিং করতে গেলে আপনাকে এই পয়েন্টগুলোকে কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। তাহলে পয়েন্টগুলোকে ব্যাখ্যা করার জন্য আমরা ওই সেন্টেন্স মেকিং করবো, হোয়াট, ওয়েন, হোয়ার, হাউ দিয়ে প্রশ্ন করবো। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা যেমন প্রথমে আছে আমাদের কি করতে হবে, আমরা তো ডব্লিউএস এমপিটিএফ তো আমরা জানি, যেমন এই প্যারাগ্রাফের সাথে, অর্থাৎ আমাদের মূল টপিক হচ্ছে ভিলেজ ডক্টর। এই ভিলেজ ডক্টরের সাথে কে জড়িত, মানে ভুলটাকে আপনাকে নিয়ে আসতে হবে। আমাদের একটা রুল শিখবো আমরা, এই রুলটার নাম হচ্ছে 5WH। যদি বা এটা আমি একদম প্রথম দিকে একবার আলোচনা করেছিলাম 5WH। আচ্ছা, 5WH একটা রুলস আমরা পড়বো বা জানবো। এখানে ডব্লিউ কয়টা আছে, 5টা ডব্লিউ রয়েছে, কেমন? প্রথম ডব্লিউ টা আমরা একটু লিখি। তাহলে প্রথম ডব্লিউ তে কি, প্রথম ডব্লিউ হচ্ছে হু। আচ্ছা, হু মানে কি, যেমন কে জড়িত, ভিলেজ ডক্টরের মধ্যে মূল নায়কটা কে, ভিলেজ ডক্টর মানে একজন পার্সন নিয়ে আমরা কথা বলছি। তো ভিলেজ ডক্টর ইজ দা মেইন পয়েন্ট, ওকে। তারপর হু এর পরে আমরা আসবো যে ভিলেজ ডক্টর কি করেন, তার মানে কি হোয়াট, হোয়াট দিয়ে আপনি যে উত্তরটা আসে সেটাকে আপনার ডেভেলপিং এর মধ্যে আনতে হবে। হোয়াটের পরে আপনি চাইলেন তিনি কখন ট্রিটমেন্ট করেন, কখন কখন তাকে পাওয়া যায়, এভেলেবল বা কিনা, হ্যাঁ এই বিষয়গুলো হোয়েনের মধ্যে চলে আসবে। তারপর আসে আপনার যে হোয়েনের পরে রয়েছে ওয়াই, কেন তাকে সবাই পছন্দ করে, কিংবা কেন তাকে সবাই পছন্দ করে না, হ্যাঁ এই করে নার কারণগুলো আপনাকে কজগুলো ধারাবাহিকভাবে উঠে নিতে হবে, এটাকে হোয়াই এর মধ্যে নিয়ে আসবেন। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি 4টা ডব্লিউ হয়ে গেছে, আরো একটা আছে সেটা হচ্ছে হোয়ার। আচ্ছা, কোথায় কোথায় তিনি সার্ভ করেন, হ্যাঁ এই হোয়ারটাও আমরা অনেক সময় দিতে পারি। তাহলে হোয়াট, ওয়েন, হোয়ার, হাউ। লাস্ট ওয়ান যেটা এইচ আছে, এইচ দিয়ে কি হবে, হাউ হবে। হাউ মানে তিনি কিভাবে ট্রিটমেন্ট করেন। সাপোজ ফর এক্সাম্পল হি ইউজেস ডিফারেন্ট কাইন্ডস অফ হোমমেড, মানে দেশীয় কিছু কি ইনস্ট্রুমেন্টস তিনি ইউজ করেন, টুলস ইউজ করেন, হ্যাঁ টু টেক মিনি অপারেশন। মিনি অপারেশন করার জন্য তারা অনেক সময় এগুলো নেয়। এই যে হাউ প্রক্রিয়াটা, তিনি কিভাবে ট্রিটমেন্ট দেন, তিনি একদম ধরেন হি টেক্স নর্মাল ফি অথবা একেবারে লিটল ফি, এই কথাগুলো এই হাউ এর মধ্যে চলে আসবে। তাহলে মোটামুটি আমরা 5WS কোয়েশ্চেন্সটাকে অ্যাপ্লাই করলাম, এই মেথডটাকে অ্যাপ্লাই করলে কি হবে, আপনার আইডিয়াগুলো জেনারেট হবে। আপনার আইডিয়াগুলো জেনারেট হলে আপনি জিনিসগুলোকে সাজাতে পারবেন। এই জন্য বলা হচ্ছে যে লেখার আগে কি করতে হবে, আপনাকে চিন্তা করতে হবে। মানে লেখার আগে সবসময় কি করতে হবে, থিঙ্কিং। হ্যাঁ, আপনি যদি চিন্তা না করে এটা শুরু করে দেন তাহলে ঝামেলা আছে। থিঙ্কিং এর পরে হচ্ছে আপনার ম্যাপিং। ম্যাপিং মানে কি, ম্যাপিং মানে হচ্ছে যে আপনি একটা প্যারাগ্রাফ যে লিখবেন সেটার আগে একটা ড্রাফট তৈরি করতে হবে, হ্যাঁ একটা ছক তৈরি করতে হবে। যেমন আমাদের এখানে এই যে পিকচারটা দেখতে পাচ্ছেন, পুরোটা পুরোটা হচ্ছে একটা ড্রাফটের মতো। এটা ব্রেনস্টর্মিং, মানে আমরা এটাকে ড্রাফট করব, ম্যাপিং করব, অর্থাৎ কোথায় কোথায় কি কি দিব এই বিষয়গুলোকে আগে একটা পয়েন্ট আউট করে ফেলতে হবে, তারপর আপনি লিখবেন। যেমন ধরেন আপনাকে যদি স্পিচ দেওয়া হয়, তো আমরা ছোট কাগজে কি লিখি, একটা পয়েন্ট করে লিখে যাই, সেভাবে আমরা এটা লেখার সময় এবার পয়েন্ট করতে হবে। ঠিক আছে, ম্যাপিং এর পরে এবার আপনি স্ট্র্যাটেজি, মানে স্ট্র্যাটেজি কতগুলো জিনিস আছে আমাদের ফলো করতে হবে। এবার আসলে আপনি কি ধরনের স্ট্র্যাটেজি ফলো করবেন, মানে স্ট্র্যাটেজি বলতে এখানে কি বোঝাচ্ছে, আপনি কি সিম্পল বাক্যে লিখবেন নাকি আপনি কমপ্লেক্সে লিখবেন, এই বিষয়গুলো আপনাকে সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ, অথবা আপনি কি ধরনের স্ট্রাকচার ইউজ করবেন সেটাও আপনাকে জানতে হবে। আপনি কি অ্যাক্টিভ ভয়েসে নাকি প্যাসিভ ভয়েসে, কোন ধরনের ভয়েসে আপনি লিখবেন সেটা আপনাকে সিলেক্ট করে ফেলতে হবে। এবং কোন সাবজেক্টটা লিখলে কোনটাতে সুবিধা হয় সেই বিষয়টা আপনাকে জানতে হবে। ঠিক আছে,
এই বিষয়গুলো আসলে যারা যারা বেশি দীর্ঘদিন প্র্যাকটিস করবেন তাদের এগুলো তৈরি হবে। তো আমি জাস্ট টেকনিকটা আলোচনা করছি, আপনারা যখন করবেন প্রতিদিন লিখবেন, তখন আপনাদের জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে কোনো প্রশ্ন আছে কিনা বলেন, থাকলে আমরা সলভ করি বা অন্য প্রসঙ্গে চলে যাই, পরবর্তী অ্যাডভান্স হই। কোনো প্রশ্ন আছে কি আপনাদের? স্যার এরকম ইম্পর্টেন্ট আরো কিছু প্যারাগ্রাফের সিস্টেম গুলো দেখালে ভালো হতো আর কি। সিস্টেম একই, আমি আপনারা বলেন, আমি এখানে সব পয়েন্ট আনি নাই কিন্তু। যেমন ডিলিট একটা সম্পর্কে যে পয়েন্ট গুলো আছে সব পয়েন্ট কিন্তু আমি এখানে দিই নাই, আপনারা এক একজন এক একটা পয়েন্ট বলেন। স্যার করোনা দিয়ে একটা একটা প্যারাগ্রাফ তৈরি করলে ভালো হতো স্যার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করোনা নিয়ে একটা প্যারাগ্রাফ তৈরি করতে পারেন, কোভিড-19 নিয়ে। তাহলে ওখানে আমাদের যেমন কিছু কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ড গুলো আমাদের শিখতে হয় কিরকম। যেমন ধরেন প্যান্ডেমিক, প্যান্ডেমিক একটা কিওয়ার্ড হতে পারে। প্যান্ডেমিক নিয়ে আপনি একটা বাক্য তৈরি করলেন, তারপর আপনি ভ্যাকসিন দিয়ে বাক্য তৈরি করলেন, ঠিক আছে? এভাবে স্পেলিং যাই হোক, আমাদের স্পেলিং হয়তো একটু টাইপ মিস্টেক হচ্ছে। হ্যাঁ, ভ্যাকসিনেশন দিয়ে আপনি তৈরি করলেন, তারপর আপনি আইসোলেশন দিয়ে তৈরি করলেন, ঠিক আছে? আইসোলেশন, আইসোলেশন দিয়ে আপনি একটা সেন্টেন্স তৈরি করলেন, অথবা আপনি কোয়ারেন্টাইন, কোয়ারেন্টাইন দিয়ে তৈরি করলেন আপনি একটা বাক্য। এভাবে এই যে শব্দগুলো, এগুলো হচ্ছে করোনা ভাইরাস রিলেটেড আর কি। তারপরে ফ্লু ভাইরাস, ফ্লু, হ্যাঁ ফ্লু এটাও একটা ওয়ার্ড হতে পারে। হ্যাঁ, এভাবে কি এগুলোকে কিওয়ার্ড বলে আর কি। কিওয়ার্ডস গুলো খুব গুরুত্বপূর্ণ। তো কিওয়ার্ডস দিয়ে কিন্তু আমরা সেন্টেন্স গুলো তৈরি করব, আর সেন্টেন্স গুলো যখন জুড়ে দেব তখন সেটা একটা প্যারাগ্রাফ হয়ে যাবে। তো প্যারাগ্রাফটা যদি হয় করোনা ভাইরাস, যেমন আপনি প্রথমে আপনাদেরকে কি দিতে হবে, একটা ডেফিনেশন দিতে হয়। আমরা জানি যে কোনো প্যারাগ্রাফের শুরুতে কি দিতে হয়, একটা ডেফিনেশন দিতে হয়। আচ্ছা, ডেফিনেশনটা যেমন কিরকম, যে কোনো প্যারাগ্রাফ, যেমন ভিলেজ ডক্টর একটা ডেফিনেশন দিতে হবে, ভিলেজ ডক্টর কি জিনিস এটা একটা ডেফিনেশন দিতে হয়। করোনা ভাইরাস কি জিনিস সেটা একটা ডেফিনেশন দিতে হয়। করোনা ভাইরাস ইজ অ্যান এক্সাম্পল অফ সার্স ভাইরাস, তাই না? এটাকে আমরা সার্স ভাইরাস বলি। একটা সাল দিবেন, হুইচ ওয়াজ ইন্ট্রোডিউসড ইন 19 সরি 20, মেবি 14 or 7, 2007 মেবি, আই এম নট শিওর। এইভাবে একটা ডেট দিয়ে দিবেন বা সাল দিয়ে দিবেন। তারপরে ইটস এ ভাইরাস, ইটস এ ফ্লু ভাইরাস, ঠিক আছে, which is very contagious, মানে খুবই ছোঁয়াচে রোগ, and actually it is transmitted through human to human, okay, or by practicing different kinds of activities, social. স্যার আমি স্যার করোনা ভাইরাসের উপর একটা শেয়ার করছি স্যার গ্রুপে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। না, থ্যাংক ইউ। আপনি যারা শেয়ার করবেন তারা তো অনেক ধন্যবাদ আপনাদেরকে, এই বিষয় নিয়ে আপনারা আলোচনা করতে পারেন। এটা আমরা দেন স্যার, শেয়ার করছি। আমরা তো জটিলে যাচ্ছি না, আমরা যেহেতু বেসিক ক্লাস, মানে প্রাইমারি ভাবে আমরা এখানে একটা ফরম্যাট প্র্যাকটিস করছি আর কি। জাস্ট এই ফরম্যাট, মানে আপনি ভিলেজ ডাক্তারের জায়গায় আপনি করোনা ভাইরাস দিয়ে প্র্যাকটিস করলেন। হ্যাঁ, আমরা জাস্ট ফরম্যাটটা প্র্যাকটিস করার জন্য একটা ইজি টপিককে আমরা মানে সিলেক্ট করেছি। এই বিষয়টা একটু আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা তাহলে চলে যাই, আমরা পরবর্তীটা আশা করি সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। আমরা নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিক হচ্ছে বিগিনিং। দেখেন আমি এখানে একটা এক্সাম্পল দিলাম যে বিগিনিং কিভাবে করা যায়। যেমন ধরেন এই যে ভিলেজ ডক্টর, একটু আগে আমাদের যে টপিকটা ছিল ভিলেজ ডক্টর, সেই ভিলেজ ডক্টরের মধ্যে আমি 3 ধরনের একটা বিগিনিং দিয়েছি। বিগিনিংটা এই যে প্রথম হচ্ছে এক ধরনের, তারপরে দ্বিতীয় হচ্ছে এক ধরনের, এবং থার্ড। এখন এটার মধ্যে পার্থক্যগুলো কি একটু খেয়াল রাখেন। যেমন ধরেন প্রথমে আমরা দেখি ভিলেজ ডক্টর ইজ এ ডক্টর নট হ্যাভিং কলেজ অর ইউনিভার্সিটি ডিগ্রি অর এনি, এখানে একটা সংজ্ঞা চলে আসছে অলরেডি। ডেফিনিশনটা একটু খেয়াল রাখেন যে ভিলেজ ডক্টর একটা ডেফিনিশন দেওয়া হচ্ছে, এটা এমনই একজন ডাক্তার যার কোনো কি কলেজ এবং ইউনিভার্সিটি কোনো ডিগ্রি নাই, মেডিকেল সায়েন্সের উপর, হ্যাঁ, কোনো ডিগ্রি নাই। কি আছে কিন্তু, এই যে কিন্তু দিয়ে দেখেন আমি এখানে একটা মার্কার বা কানেক্টর ব্যবহার করেছি। কানেক্টর ব্যবহার করে আপনার ডিফারেন্ট আইডিয়া বোঝাচ্ছে। যেমন ডাক্তারে কি নাই, একটা ডিগ্রি নাই। ওকে, এবার বাদ দিয়ে কি বোঝাচ্ছে, আপনার পুরো চিন্তার থটটা একদম উল্টা হয়ে গেছে। এটা রিভার্স থট বলে। রিভার্স থট মানে আপনার সম্পূর্ণ ভিন্ন আইডিয়া, বাট সার্ভিং দ্য পিপল অন দ্য বেসিস অফ দ্য লিটল নলেজ। কিন্তু সে মানুষ কি করে সার্ভ করে তার লিটল নলেজ দিয়ে, লিটল নলেজ অফ ট্রিটমেন্ট। হ্যাঁ, ট্রিটমেন্টের একদম ক্ষুদ্র জ্ঞান দিয়ে সে কি করে মানুষকে সার্ভ করে। তো সেই জন্য সে জনপ্রিয়, এবং বলতে এই কারণে দ্যাট হি receives while serving as an assistant to the registered doctors for some years. তবে আমরা জানি গ্রাম্য ডাক্তার হতে গেলে
তাদেরকে একটা কোর্স করতে হয়, সার্টিফিকেট কোর্স। যেমন অ্যাসিস্ট্যান্ট হিসেবে, বিশেষ করে টু রেজিস্টার্ড ডক্টর ফর সাম ইয়ার্স, কিছু কয়েক বছর প্র্যাকটিস করার পর এলএমএফ একটা ডিগ্রি, যেমন ধরেন এই যে এলএমএফ, এটা অনেকে জানেন, একটা ডিগ্রি গ্রাম্য ডাক্তারের ডিএমএফ, ঠিক আছে। একটু গ্রাম্য ডাক্তারের কিছু ছোটখাটো সার্টিফিকেট কোর্স তারা করতে হয় বেসিক আইডিয়ার জন্য, সেটা আপনি উল্লেখ করলেন, তাহলে আপনার এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমরা প্রথমে ডেফিনিশন দিলাম, তারপরে এই যে প্রথম একটা সেন্টেন্স দেখেন, এখানে যে শুরু করে ভিলেজ ডক্টর থেকে শুরু করে ইয়ার্স পর্যন্ত, এখানে কিন্তু সেন্টেন্স একটাই। এটাকে আমরা জাস্ট কি করেছি, মাঝখানে কিছু ক্লজ বাড়িয়েছি একটা মার্কার দিয়ে, এবং এই যে আরেকটা ক্লজ মার্কার আছে এখানে, আমি আরেকটু দেখাই ইন্ডিকেট করে। প্রথমে এখানে একটা ক্লজ কি, যে দ্যাট দিয়ে একটা ক্লজ শুরু হয়েছে, আবার ওখান দিয়ে বার দিয়ে শুরু হয়েছে আরেকটা ক্লজ। তো মোটামুটি আমরা তিনটা ক্লজ, তিনটা বড় বড় সেন্টেন্সকে আমরা অ্যাড করেছি। অ্যাড করে আমরা টোটাল একটা বড় কি পাচ্ছি, একটা বড় ছোট্ট প্যারা পাচ্ছি। এটাকে বলা হচ্ছে বিগিনিং। এটা অনেকটাই, যে ভিলেজ ডক্টর যদি আপনার প্যারাগ্রাফ হয়, তাহলে তার বিগিনিংটা আপনি এভাবে স্টার্ট করতে পারেন। আচ্ছা, সেকেন্ড একটা এক্সাম্পল দেয়ার আর, যেমন এই জিনিসটা একটু পড়ে নেন, আমরা সেকেন্ড জিনিসটা দেখতে পারি। বলছে দেয়ার আর টাইমস হোয়েন নেসেসিটি এন্ড ডিজিজেস মেক ডক্টরস। আচ্ছা, মানে বলছে কি, সময় কিন্তু মানুষকে ডাক্তার হওয়ার জন্য বাধ্য করেছে, তাই না? নেসেসিটি, খুব চমৎকার একটা লাইন, এই লাইনটা একটা অ্যাট্রাকটিভ, মানে মোটামুটি আকর্ষণীয় একটা বাক্য। যেমন প্রয়োজনীয়তায় পথিকের পথ সৃষ্টি করে, একইভাবে এই প্রয়োজনীয়তায়, রোগের প্রয়োজনে কিন্তু মানুষ ডাক্তার হয়ে যায়। হুম। আচ্ছা, যেমন ধরেন আমরা অনেক সময় নিজেরা নিজেদের ট্রিটমেন্ট করে থাকি, যখন আশেপাশে ডক্টর থাকে না, আমরা তখন কি করি, নিজের ট্রিটমেন্ট নিজেই করতে পারি। এটা খুব বর্তমান যুগে তো অনেক সোজা, এখন অনলাইন গুগল আছে, এখন গুগলে আপনি মেডিসিন নিয়ে সার্চ করলে, ডিজিজ নিয়ে সার্চ করলে অনেক আর্টিকেল পেয়ে যাবেন। সেই আর্টিকেল পড়ে আপনি একটা আইডিয়া নিয়ে ফেললেন, নিয়ে আপনি প্রাইমারি ট্রিটমেন্টটা করলেন, ঠিক আছে। এটা হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা কি বললাম, এর ভিলেজ ডক্টর ইজ দিস কাইন্ড অফ ডক্টর। তাহলে এই ধরনের ভিলেজ ডক্টর হচ্ছে সেই ধরনের ডাক্তার যারা সময় প্রয়োজনে কি হয়েছে, ডাক্তার হয়ে গেছে, কোন রকমের মেডিকেল ডিগ্রি ছাড়া। ওকে, হি নোজ লিটল অফ মেডিসিনস এন্ড ডিজিজ। সে কিন্তু একেবারে জানে যে না জানে না যে তা না, অল্প তার জ্ঞান আছে। and still he has patience and he gives treatments because the necessity is there. দেখেন, এখানে প্রয়োজনীয়তা আছে বলেই সেই ট্রিটমেন্টটা দিচ্ছে। তাহলে আমরা এইভাবে সাজাতে পারি, মানে মোটামুটি এইভাবে একটা বিগিনিং দিতে পারি। এভাবে আপনি লিখলেন, আমি এখানে আরো ডট ডট দিয়ে রাখলাম, মানে আপনি আরো কিছু লিখলেন প্রয়োজনে, বা না লিখলেন, যেটাই হোক। তা আমরা থার্ড এক্সাম্পলটা একটু দেখবো। এখানে বলছে কি, এখানে একটু পড়েন, কেউ একজন পড়েন তো দেখি। হ্যাঁ, কেউ একজন পড়েন, আমাদের থার্ড যেটা রয়েছে এটা কেউ একজন পড়েন। সবাই সাইলেন্ট, কেউই করছে না। কি আশ্চর্য, সবাই কি দেখে পড়তে পারেন না? আচ্ছা, মনে হয়। আচ্ছা, বলেন, পড়েন পড়েন। আচ্ছা, কে পড়বেন দেখি? সাজিদুল হাসান ভাই সব- পড়বেন। আচ্ছা, আবু রায়হান অথবা ইমাম হোসেন, যে কোনো একজন পড়েন। সময় নষ্ট হচ্ছে। স্যার, আমার এখানে পুরোটা দেখাচ্ছে না স্যার, এই জন্য পারছি না। পুরোটা দেখাচ্ছে না, কি বলে? পাশে কি একটু নেই স্যার? Any doctor who comes to the village is not a village doctor. Likewise, anyone who is born in the এরপরে আর নাই স্যার। আচ্ছা, in the village and has become a learned doctor after studying in medical college, ঠিক আছে, is not a Medicine village doctor. college জি। is not a village doctor. A village এরপরে এই শব্দটা নাই। is one who becomes a doctor without knowing well what a learned doctor does. He important service পরের শব্দটা নাই। living and the people are satisfied with it becomes they don't have any better opportunity. থ্যাংক ইউ। তাহলে এখানে একটু আমরা যদি খেয়াল রাখি, মেরে গালা সাপটা ফাটা দিলে তারপর টিভি দেখতে পারবে। পড়াশোনা নাই। এক্সকিউজ মি, আমরা একটু মিউট রাখবো। আচ্ছা, তাহলে এনি ডক্টর হু কামস, দেখেন এখানে আমরা কিভাবে সংজ্ঞাটা দিলাম, এনি ডক্টর
এবার আমরা একটা ক্লজ দিয়ে দিলাম, হু কামস টু দ্য ভিলেজ ইজ নট এ ভিলেজ ডক্টর। দেখেন এখানে আমাদের একটা মোটামুটি একটা সেন্টেন্স হয়ে গেল, মানে একটা ক্লজ, দুইটা ক্লজ হলো, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, লাইকওয়াইজ আমরা গত ক্লাসে যে কানেক্টর দেখিয়েছিলাম, লাইকওয়াইজ শব্দটা আমরা ব্যবহার করে থাকি, হ্যাঁ, সিমিলারিটি বোঝানোর জন্য আমরা লাইকওয়াইজ শব্দটা ব্যবহার করে থাকি। একইভাবে anyone who is born in the village and has become a learned doctor, লাইকওয়াইজ কি মিনিং করে স্যার? লাইকওয়াইজ লাইকওয়াইজ মানে একই ভাবে, ঠিক আছে, বা একই রূপ। হ্যাঁ, সিমিলারলি, ঠিক আছে, সিমিলারলি বোঝানোর জন্য লাইকওয়াইজ শব্দটা আমরা ব্যবহার করি। তো বলছে যে এনি ডক্টর হু কামস টু দ্য ভিলেজ ইজ নট এ ভিলেজ ডক্টর, মানে যে কোনো ডাক্তার গ্রামে আসছে কিন্তু সে ভিলেজ ডাক্তার নয়। তো বলছে তদ্রূপ একইভাবে যে এনি ওয়ান হু ইজ বর্ন ইন দ্য ভিলেজ, মানে গ্রামে খালি জন্মগ্রহণ করলে কিন্তু সেই ডাক্তার হয়ে যায় না। হ্যাঁ, has become a learned doctor after studying in medical college is not a village doctor। তো যারা গ্রামে জন্মগ্রহণ করেও তারা বিভিন্ন বিষয়ের উপর স্টাডি করেছে মেডিকেল কলেজে, তারা কিন্তু আবার ভিলেজ ডক্টর নয়, তাদেরকে আমরা লার্ন ডক্টর বলি বা ভিলেজ ডক্টর বা হায়ার লেভেলে বলি। তাই ভিলেজ ডক্টর, দেখেন এই এতক্ষণ কথা বলার পরে তারপরে আমরা ভিলেজ ডক্টরের সংজ্ঞাটা আসছে। এই ভিলেজ স্যার ডক্টর, লাইকওয়াইজের জায়গা স্যার সিমিলারলি ইউজ করা যাবে না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফকোর্স আপনি সিমিলারলি ইউজ করতে পারবেন, লাইকওয়াইজ ইউজ করতে পারেন, এট দ্য সেম টাইম এটাও ইউজ করতে পারেন, ঠিক আছে। ওকে, এরপর বলা হচ্ছে আ ভিলেজ ডক্টর ইজ ওয়ান হু বিকামস এ ডক্টর উইদাউট নোয়িং ওয়েল। এবার সংজ্ঞাটা দেখছেন, এখানে সংজ্ঞাটা আসছে, সংজ্ঞাটা আমরা শুরুতে দিই নাই, কিন্তু আমরা শুরুতেই জাস্ট তার সাপোর্টিং ডিটেলস আলোচনা করে মেন আইডিয়াটাকে পরে আমরা লিখলাম। এভাবে করা যায়, যত বৈচিত্র্যময় করতে পারবেন তত আপনার ক্রিয়েটিভিটি। আচ্ছা, এরপর আসেন হি ইম্পার্ট সার্ভিস। ইম্পার্ট সার্ভিস মানে কি? ইম্পার্ট সার্ভিস মানে